সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নতুন পরিচয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন, শেখ হাসিনার গোপন পরিকল্পনা ঘিরে জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ৩০০ শিশুর মৃত্যু এবং বিএনপির সুবিধাজনক নীরবতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সীমাহীন দূরদৃষ্টির নেত্রী শেখ হাসিনা ছিলেন সেই বিরল নেত্রী যিনি জনমানুষের চিন্তার বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে পারতেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাজেটে ছিল ৪২,০০০ কোটি, তবু হামে টিকা কেনেনি ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে জঙ্গিবাদ একটি অস্বস্তিকর বাস্তবতা এবং রাষ্ট্রীয় দ্বিচারিতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সরকার বলছে হামে ৪০৯ জন শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু বাস্তবে আরও অনেক বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুবিধাজনক অবস্থানে ইরান, চাপে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব গোলাবারুদ শেষ হওয়া নিয়ে বিতর্কে জড়ালো পেন্টাগন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দপ্তর খুলতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁটির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর।
কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন, হাসিনা এতটা আত্মপ্রত্যয় কিভাবে হচ্ছে, যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন, দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে, হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। ৩৪৩টি শিশু মারা গেছে শুধু হামে, শুধু এই বছরের মার্চ থেকে মে পর্যন্ত। প্রতিদিন গড়ে কয়েকটা করে শিশু মরছে এমন একটা রোগে যেটা ঠেকানো যেত। টিকা দিলে ঠেকানো যেত, ভিটামিন এ দিলে ঠেকানো যেত, মায়ের দুধ খাওয়ানোর সুযোগ নিশ্চিত করলে ঠেকানো যেত, কৃমিনাশক ঠিকমতো খাওয়ালে ঠেকানো যেত। কিছুই হয়নি। আর এই না হওয়ার দায় যার কাঁধে সবচেয়ে বেশি, সেই মোহাম্মদ ইউনূস এখনও জবাবদিহির বাইরে। আর যারা এখন ক্ষমতায় বসে আছে, সেই বিএনপি এই প্রশ্নটাই তুলছে না। বিষয়টা একটু ভেবে দেখা দরকার। ইউনূস সরকারের আমলে হামের টিকা ক্যাম্পেইন বারবার পিছিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে হওয়ার কথা ছিল, হয়নি। সেপ্টেম্বরে নেওয়া হয়েছিল, সেটাও হয়নি। ভিটামিন এ ক্যাম্পেইন নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা ছিল, হয়নি। কৃমিনাশক বড়ি কেনা ছিল গুদামে, কিন্তু ২০২৫ সালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহই পালন করা হয়নি। মায়ের দুধ খাওয়ানোর হার ২০১৮ সালে ছিল ৬৫%, সেটা ২০২২ সালে নেমে এসেছে ৫৩%। এই পুরো সময়টায় শিশু স্বাস্থ্যের ভিত একটু একটু করে ভেঙে পড়েছে, আর ইউনূসের সরকার সেটা দেখেও না দেখার ভান করে বসে থেকেছে। এখন প্রশ্নটা হলো, বিএনপি কোথায়? ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলে বিএনপি এখন মন্ত্রিসভায় বসে আছে, সেটা নির্বাচন ছিল কিনা সেটা নিয়েই তো গণতন্ত্রমনা মানুষের প্রশ্ন ছিল। দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে জনগণের বিরাট একটা অংশ যে ভোট বয়কট করেছিল, সেটা ছিল মূলত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার একটা আয়োজন। সেই আয়োজনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির কাছে মানুষ স্বাভাবিকভাবেই একটা জবাবদিহি আশা করেছিল। অন্তত সন্তান হারানো মায়েদের পাশে দাঁড়ানোর মতো একটা ন্যূনতম মানবিক দায়িত্ব তো আশা করেছিল। বিএনপির জন্ম সেনানিবাসে। জিয়াউর রহমান যে দলটা বানিয়েছিলেন, সেটার শুরু থেকে গণতন্ত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল কেতাবি। ক্ষমতায় থাকলে জবাবদিহি নেই, বিরোধীতে থাকলে সব দোষ সরকারের। এই রাজনীতির ধারাটা বিএনপি বহু বছর ধরে চর্চা করে আসছে। দুর্নীতির মামলায় খালেদা জিয়া দণ্ডিত, তারেক রহমান দেশের বাইরে থেকে দল চালান, দলের ভেতরে চাঁদাবাজি আর সন্ত্রাসের অভিযোগ নতুন কিছু নয়। এই দলটাই এখন মন্ত্রণালয় সামলাচ্ছে। কিন্তু মন্ত্রণালয় সামলানো মানে শুধু চেয়ারে বসে থাকা না। মন্ত্রণালয় সামলানো মানে ইউনূস সরকারের সময়কার ব্যর্থতার জন্য জবাব চাওয়া। কোনো তদন্ত হলো না কেন টিকা কার্যক্রম এত দেরিতে হলো? কার অবহেলায় ভিটামিন এ ক্যাম্পেইন বাতিল হলো? স্বাস্থ্য বাজেটের টাকা কোথায় গেল? এই প্রশ্নগুলো বিএনপি তুলছে না, কারণ ইউনূসকে বিব্রত করতে গেলে হয়তো নিজেদেরও কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়। হামি আক্রান্ত শিশুদের মধ্যে ৬৫% কোনো টিকাই পায়নি। ৮৫%-এর বয়স ৫ বছরের নিচে। এরা কেউ রাজনীতি বোঝে না। এরা জানে না ইউনূসকে, বিএনপি কি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মানে কি। এরা শুধু জানে জ্বর আর গায়ে র্যাশ। আর এরপর অনেকে আর কিছুই জানে না। এই শিশুগুলোর মৃত্যু নিয়ে কেউ ঠিকমতো কথা বলছে না। প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তি দিচ্ছে, সংখ্যা জানাচ্ছে, কিন্তু দায়িত্ব নিচ্ছে না। বিএনপি ক্ষমতায় থেকে ইউনূস আমলের এই স্বাস্থ্য বিপর্যয়ের জবাব চাইছে না, কারণ সেটা চাইলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তার চেয়ে চুপ থাকা সহজ, কিন্তু চুপ থাকার একটা দাম আছে। সেই দাম ৩০০র বেশি শিশু ইতিমধ্যে দিয়ে গেছে। আরও কতজন দেবে? রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তার প্রধান প্রতিপক্ষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের চিকিৎসার জন্য ৩৫ লক্ষ টাকা সাহায্য দিয়েছিলেন। অর্থ সাহায্য দিয়েছিলেন খুবই মামুলি চিত্র পরিচালক, বাউল সঙ্গীত শিল্পীদের, যাদের প্রত্যেকে বিএনপি করত এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনা যে জানতেন না তা নয়, তিনি জেনে শুনেই সাহায্য করেছেন।
কারণ তিনি জানতেন রাষ্ট্রপ্রধান হিসেবে সকল দলমত নির্বিশেষে সকল নাগরিকের দায়িত্ব তার। এটি খুব স্বাভাবিক হলেও বাংলাদেশের মতো দেশের জন্য অস্বাভাবিক, অবিশ্বাস্য। শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশের যে কোনো টক শোতে আমি সারাক্ষণ তার সরকার ও মন্ত্রী এমপিদের সমালোচনা দেখেছি। প্রথম আলোতে সপ্তাহে দুদিন ধরে বছরের পর বছর আসিফ নজরুল ও আলী রিয়াজদের মতো মাননীয় রাজাকার শাবকদের কলাম দেখেছি তার বিশদগান করে, অথচ তার সময় নাকি বাক স্বাধীনতা ছিল না। আমার চাচা, বিখ্যাত কলামিস্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বিটু সাহেব প্রায়ই বলেন, আওয়ামী লীগের মানুষ তাও নিজেদের সমালোচনা করে, বিএনপি জামায়াত কখনো তা করে না। আমি যেমনটি বলেছি, জঙ্গি সাঈদ, জঙ্গি হাদির মৃত্যুতে উন্নত বিশ্বে বসবাসকারী গবেষক শিক্ষকদের মায়া কান্না আমরা দেখেছি। হামি ৪০০ শিশুর মৃত্যুতে তাদের কারও কোনো কান্না আমরা দেখিনি। শেখ হাসিনার এমনই গুণ যে বাংলাদেশের মানুষ তাকে তার সময় কদর না করলেও অন্য শাসকদের জুতা আর লাথি খাবার সময় বারবার মনে করবে, যতদিন যাবে তত বেশি করতে থাকবে। এটাই একজন সফল রাষ্ট্রনায়কের শক্তির জায়গা। আমি শেখ হাসিনার পূজা করি না বলে আওয়ামী লীগের দলদাস ও নেতাভৃত্যরা আমার ওপর নাখোশ, কিন্তু আমি যে রাস্তায় হাঁটি সে রাস্তায় আওয়ামী বিরোধীরাই একসময় শেখ হাসিনার উপাসনালয় বানাবে। সেই পথ তৈরির কাজটাই আমার, পূজা করা নয়। আজ রবিবার সকালে ভারত উপমহাদেশের অন্যতম সফল রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে স্মরণ করছি। কী প্রসঙ্গে সেটা হয়তো আপনারা বুঝবেন, কারণ মৃত্যু কামনার মতো নিচু আচরণ করতে পারি না বলে ওই প্রসঙ্গে না গিয়েই শেখ হাসিনাকে মনে করছি। রাষ্ট্রীয় কোষাগারে টাকার পাহাড় থাকলেও হাসপাতালে টিকার হাহাকার এখন চরমে। অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক অদক্ষতা এবং হঠকারী সিদ্ধান্তে চড়া মাশুল দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪২,০০০ কোটি টাকার বিশাল বাজেট অব্যবহৃত পড়ে থাকলেও সময়মতো হামির টিকা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে সরকার। এই নজিরবিহীন উদাসীনতায় দেশজুড়ে হামির প্রাদুর্ভাব এখন মহামারীর রূপ ধারণ করার উপক্রম হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দকৃত বিপুল অর্থ থাকা সত্ত্বেও কেন শিশুদের জীবন রক্ষাকারী টিকা কেনা সম্ভব হল না, সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। তথ্যমতে মন্ত্রণালয়ের ফাইলে ১১,০০০ কোটি টাকার বেশি অর্থ অলস পড়েছিল, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদূরদর্শিতায় সেই টাকা সময়মতো কাজে লাগানো হয়নি। দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে নির্ভরযোগ্য প্রক্রিয়ায় টিকা কেনা হলেও বর্তমান সরকার খরচ কমানোর অজুহাতে মুক্ত দরপত্র পদ্ধতি বেছে নেয়। ইউনিসেফ বারবার সতর্ক করা সত্ত্বেও স্বাস্থ্য উপদেষ্টা সেই সতর্কবাণী কানে তোলেননি বলে অভিযোগ উঠেছে। আমলাতান্ত্রিক জটিলতায় টেন্ডার প্রক্রিয়া সময়মতো শেষ না হওয়ায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়েছে। এই পরীক্ষা নিরীক্ষার খেসারত দিচ্ছে এখন দেশের লাখো নিষ্পাপ শিশু। বিশ্বজুড়ে ড. মোহাম্মদ ইউনুস একজন সফল ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত হলেও তার সরকারের অভ্যন্তরীণ স্বাস্থ্য ব্যবস্থাপনার এই কঙ্কালসার চিত্র জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার নিয়মিত তদারকির অভাবে স্বাস্থ্য খাত এখন অভিভাবকহীন অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। সরকারি পরিসংখ্যানেই মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবার তথ্য পাওয়া যাচ্ছে। জরুরি ভিত্তিতে টিকার যোগান নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবর্তনের সুফল পাওয়ার বদলে সাধারণ মানুষ এখন সন্তানদের জীবন নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। শিশুদের জীবন নিয়ে এমন পদ্ধতিগত জুয়া খেলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন বিশিষ্ট নাগরিক ও অভিভাবক সমাজ। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ একটি অনস্বীকার্য সত্যকে সামনে এনেছে। পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠি, রাজধানীর প্রাণকেন্দ্র থেকে অত্যাধুনিক অস্ত্র ও ড্রোনসহ ৪ জন আকসা সদস্যের গ্রেফতার এবং সর্বোপরি বিমানবাহিনীর এক সদস্যের নিখোঁজ হয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ডেরায় যোগ দেওয়ার ঘটনা প্রমাণ করে জঙ্গি শক্তি আজও বাংলাদেশের অভ্যন্তরে সক্রিয় এবং আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও সংগঠিত। তবে এই ইস্যুতে বিএনপির নেতৃত্বাধীন সরকারের আচরণে যে বুমেরাং পরিলক্ষিত হচ্ছে তা রীতিমতো বিপজ্জনক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ-উর-রহমানের পরস্পর বিরোধী বক্তব্য এই সরকারের নৈতিক ও নীতিগত দেউলিয়াত্বের চূড়ান্ত প্রমাণ। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি শব্দটি স্বীকারই করতে রাজি নন,
তিনি নির্বিকার ভঙ্গিতে বলেছেন, আমি ওই শব্দকে রেকগনাইজ করি না, বর্তমানে বাংলাদেশে সেগুলোর অস্তিত্ব নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রায় বিপরীত সুরে স্বীকার করছেন, এটা ফ্যাক্ট, বাংলাদেশে জঙ্গি আছে, সেটাকে আমরা কমব্যাট করতে চাই। একই সরকারের দুই শীর্ষমুখের এহেন সাংঘর্ষিক বক্তব্য জনগণের কাছে কী বার্তা দেবে? রাষ্ট্র যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে, তখন উগ্রবাদীরা যে সুসংগঠিতভাবে বোমা বানাবে, ড্রোন ওড়াবে এবং টিটিপির মতো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলবে, সেটাই স্বাভাবিক। এটি আসলে গণতন্ত্রের অপহরণকারী এই অসাংবিধানিক শক্তির চিরচেনা কৌশল। তারা জঙ্গিবাদ আছে বললে ভোটের রাজনীতিতে ক্ষতি, আবার নেই বললে আন্তর্জাতিক মহলে চাপে পড়তে হয়। এই কূটকৌশলের বলি হচ্ছে সাধারণ মানুষ। এই সরকারের জন্মই হয়েছে অংশগ্রহণহীন এক প্রহসনের মাধ্যমে। গত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বয়কট করে জিয়াউর রহমানের সেনাবাহিনীতে লালিত এই দলটি ক্ষমতায় বসেছে। তাদের ভেতরে ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের যে সংস্কৃতি, তা এখন জঙ্গি দমনের নামে প্রয়োগের চেষ্টা হলেও আদতে কারা আজও সেই একই রাজাকারী মানসিকতার ধারক। রাজাকার এখন আর নিছক স্বেচ্ছাসেবক বোঝায় না, এটি বিশ্বাসঘাতকতা এবং দেশের শত্রুদের সঙ্গে আঁতাতের প্রতীক। বিএনপি অতীতে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে যে রাজনীতি করেছে, তাদের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের অঙ্কুরোদ্গম ঘটেছে, আর আজ তারা নিজেরাই সেই আগাছায় জর্জরিত। এখন প্রশ্ন হল, জঙ্গি কারা? অনেকে সন্ত্রাস আর জঙ্গিবাদকে গুলিয়ে ফেলেন। এটি পরিষ্কার করা জরুরি। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। হিজবুত তাহরির কোনো ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল, ছাত্রদলও কাউকে কুপিয়ে হত্যা করল। বাহ্যিকভাবে দুটোই সহিংসতা, কিন্তু প্রেরণা আলাদা। ছাত্রদলের সন্ত্রাসী ইহকালীন স্বার্থে হত্যা করে, যেমন টাকা, প্রভাব অথবা গাঁজা খাওয়ার পয়সা। এটি ঘৃণ্য অপরাধ, সন্ত্রাস। কিন্তু হিজবুত তাহরিরের সদস্য হত্যা করে পরকালীন স্বার্থে। যে পরকালের অস্তিত্বের প্রমাণ কারও কাছে নেই, সেই জিনিসের জন্য মানুষ মারা, কুফুরি লাগানো এবং বেহেশতের আশায় আত্মঘাতী হওয়াই জঙ্গিবাদ। আর এই কারণেই জঙ্গিবাদ যে কোনো সন্ত্রাসের চেয়ে বেশি ভয়ঙ্কর। এখানে কোনো দর কষাকষি বা মানবিক আবেদন কাজ করে না। বর্তমান সরকার জঙ্গিবাদের এই সংজ্ঞাকে অস্বীকার করে এবং ছাত্রদলের সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঢাকার যে চেষ্টা করছে, তা অত্যন্ত সুবিধাবাদী। তারা বাস্তবতাকে অস্বীকার করছে, অথচ তাদের এঁটোপাত্রে টিটিপির মতো আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক আজ সশস্ত্র বাহিনীর ভেতরেও শিকড় গেড়েছে। বিমান বাহিনীর সদস্যের নিখোঁজ হওয়া, অভ্যন্তরীণ তদন্তের সূত্রপাত এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশি জঙ্গিদের উপস্থিতি এই অস্বীকৃতির বিপক্ষে জ্বলন্ত প্রমাণ। জঙ্গিরা পিছু হটেনি, বরং তারা জামিনে বেরিয়ে আরও সংগঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব তথ্য বলছে, গত ৩ বছরে ১,২৩১ জন জঙ্গি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ১১৪ জন জামিন পেয়ে গাঁ ঢাকা দিয়েছে। ৩৭০ জন অভিযুক্ত এখনও গ্রেপ্তারের বাইরে। ২০২৪ সালের আগস্টে কারাগার ভেঙে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নেই। এটাই বাস্তবতা। সরকারের দায়িত্বশীলদের কথায় আর মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে বিস্তর ভারাক। যেদিন এই সরকার স্বীকার করবে যে জঙ্গিবাদ মোকাবেলায় পরাবাস্তব অস্বীকৃতি আর সুবিধাবাদী বিভক্তি কাজে আসে না, সেদিনই প্রকৃতপক্ষে প্রতিরোধ করে উঠবে। এপ্রিল ২০২৬ চলছে। প্রতিটি দিনই এই স্বৈরাচারী শক্তির মেয়াদ আরও এক ধাপ কমিয়ে আনছে। কিন্তু নিশ্চুপ থেকে লাভ নেই, প্রতিবাদ করতে হবে। হোক তা কলমের মাধ্যমে, হোক তা অবস্থানের মাধ্যমে। প্রতিবাদ করতে হবে এই বিচারিতার বিরুদ্ধে। কারণ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা যেখানে মাথাচাড়া দেয়, সেখানে গণতন্ত্রের প্রদীপ নিভু নিভু হয়ে আসে। প্রশ্ন রাষ্ট্রের অস্তিত্বের, প্রশ্ন জনগণের নিরাপত্তার। এই সরকারের কূটনৈতিক ফিকিরে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা যাবে না। প্রতিরোধ এখন সময়ের দাবি। হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, বাকি ৪ জনের নিশ্চিত হামে। এ নিয়ে হামের উপসর্গ ও হামে ৪০৯ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার দেশজুড়ে টিকার ক্যাম্পেইন শুরু করেছে। তবে সব শিশু টিকার আওতায় আসছে না। ইউনিসেফের দেওয়া তথ্য পেয়ে ঢাকা ও ঢাকার বাইরে যাচাই করে এমন চিত্র পাওয়া গেছে। টিকাদান পরিস্থিতি দ্রুত যাচাই পদ্ধতি RCM থেকে ইউনিসেফ বলছে, এখনও শহর এলাকায় ৩০ থেকে ৪০% এবং গ্রাম এলাকায় ১৫% শিশু
শিশু টিকা পায়নি। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়িতে ছোট ছোট ঘরে 14টি পরিবার বাস করে। নিম্নবিত্ত পরিবারগুলো এখানে ভাড়া থাকে। পরিবারগুলোতে 6 মাস থেকে 5 বছর বয়সী 5টি শিশু আছে। গতকাল রোববার সকালে একজন মা প্রথম আলোকে বলেন, সব বাচ্চা টিকা পেয়েছে। এলাকার খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসব শিশু টিকা নিয়েছে। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেন, নিউ এজের রিপোর্ট বলছে সরকারি হিসেবের চেয়ে বাস্তবে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে তথ্য আসতে দেরি, কিন্তু প্রশ্ন হচ্ছে জীবন কি অপেক্ষা করে? রংপুরে সরকারি হিসেবে 0 মৃত্যু, অথচ স্থানীয় তথ্য বলছে অন্তত 4 জন। ময়মনসিংহ মেডিকেলে 27 জনের মৃত্যু, সরকারি হিসেবে অনেক কম। বরিশালেও একই চিত্র। সরকার বলছে দেশে 352 জনের মৃত্যু, 54,000-এর বেশি আক্রান্ত। কিন্তু যদি এই সংখ্যাই সঠিক না হয়, তাহলে আমরা আসলে কত বড় বিপর্যয়ের মধ্যে আছি? সবচেয়ে বড় প্রশ্ন, যদি সময়মতো হামের টিকা সংগ্রহ ও সরবরাহ করা হতো, তাহলে কি এত শিশু মারা যেত? এই ব্যর্থতার দায় কে নেবে? অব্যবস্থাপনা, দেরি, নাকি সচেতন অবহেলা? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন, সঠিক তথ্য না দিলে রোগ নিয়ন্ত্রণ অসম্ভব। এই মৃত্যু শুধু ভাইরাসের না, এটা নীতিগত ব্যর্থতা, অদক্ষতা আর দায়িত্বহীনতার ফল। সন্তান হারানো পরিবারগুলোর কান্না কি শুধু সংখ্যা হয়ে থাকবে? আর কত লাশ গুনলে সত্য স্বীকার করা হবে? 352+ শিশু হত্যার জন্য বিশ্ব বাটপার ইউনুসকে কবে আইনের মুখোমুখি করা হবে? রাঙামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ কন্দল চরম আকার ধারণ করেছে। সম্প্রতি জেলা ছাত্রদল ও তাঁতি দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই পক্ষ। চাপাক্ষোভ যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ নেতাকর্মীরা। গত মঙ্গলবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় কার্যালয়ের আশপাশে জারি করা হয় 144 ধারা। গত বৃহস্পতিবার থেকে জেলা বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সূত্র জানায়, দীর্ঘ 8 বছর পর কেন্দ্র থেকে গত 2 মে ঘোষণা করা হয় রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি। 23 সদস্য বিশিষ্ট এ কমিটি নিয়ে জেলা ছাত্রদলের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, এই কমিটি অছাত্র, বিবাহিত, মাদক কারবারি ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা চাঁদা নিয়ে কমিটির ঘোষণা করেছে বলে অভিযোগ তাদের। এর সঙ্গে যোগসাজিশ রয়েছে জেলা বিএনপির কতিপয় নেতার। অপরদিকে গত বুধবার রাতে জেলা তাঁতি দলের একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। প্রচারিত কমিটিটি জালিয়াতির মাধ্যমে করা হয়েছে দাবি করছে এক পক্ষ। গত বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের একটি পক্ষ অর্থ লেনদেনের মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে এ কমিটি দিয়েছে বলে তারা দাবি করেন। এ কমিটি বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁতি দলের একাংশ। অপরদিকে জেলা ছাত্রদলের কমিটি বাতিল না হলে কঠোর হরতাল অবরোধের ঘোষণা দিয়ে রেখেছে বিক্ষুব্ধ অংশ। এ অবস্থায় যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ নেতাকর্মীরা। একাধিক সিনিয়র নেতা জানান, রাঙামাটি জেলা বিএনপির মধ্যে দীর্ঘদিন থেকে চলছে অভ্যন্তরীণ গ্রুপিং, যার প্রভাব পড়তে থাকে দলের অঙ্গ, সহযোগী সংগঠন ও উপজেলা পর্যায়ের রাজনীতিতে। 2 থেকে 3টি ধারায় বিভক্ত রাঙামাটি বিএনপি। গ্রুপিং জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে 2টি ধারা স্পষ্ট হয়ে ওঠে। একাধিক সূত্রে জানা গেছে, দলের সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে ঘিরে গড়ে উঠেছে একটি বলয়, আর জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনকে ঘিরে রয়েছে একটি বলয়। অনুসন্ধানে জানা গেছে, 24-এর 5 অগাস্ট স্বৈরাচার সরকারের পতনের পর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বলয় মাঠের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান দলীয় মনোনয়ন পাওয়ার পর তার সমর্থকরা চাঙা হয়ে ওঠে। সরকার গঠনের পর মাঠে আধিপত্য বিস্তার করে এই গ্রুপ। দলের শীর্ষ পর্যায়ের এই মতবিরোধ ও গ্রুপিং অঙ্গ সহযোগী সংগঠনেও ব্যাপক হারে প্রভাব ফেলে। দলীয় গ্রুপিংয়ের কারণে বিরোধ লেগে আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল ও শ্রমিক দলেও। এছাড়াও বিভিন্ন উপজেলায় দুই পক্ষের অনুসারীরা বিভক্ত হয়ে আছে। বাঘাইছড়ি ও কাপ্তাই উপজেলায় এ কোন্দলের প্রভাব সবচেয়ে বেশি বলে জানা গেছে। শীর্ষ পর্যায়ের গ্রুপিংয়ের কারণে তৃণমূল পর্যায়ের নেতাদের মাঝে হতাশা বিরাজ করছে। তাদের অভিযোগ, জেলার শীর্ষ নেতারা নিজেদের স্বার্থের কারণে গ্রুপিং রাজনীতিতে ব্যস্ত রয়েছেন। এদিকে জেলা বিএনপিতে বিরাজমান এই দুই ধারার বাইরেও
চট্টগ্রামের হাটহাজারী আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের কিছু অনুসারী রয়েছে বলে জানিয়েছেন সাধারণ কর্মী সমর্থকরা। এদিকে দলের সহযোগী সংগঠনগুলোর কমিটি নিয়ে বিরোধ নিরসনে সিনিয়র নেতাদের কোনো উদ্যোগ নেই বলে তৃণমূল কর্মীরা অভিযোগ তুলেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এই অভিযোগ স্বীকার করে বলেন, অঙ্গ সংগঠনের কমিটির বিরোধে জেলা কমিটির কোনো হাত নেই। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ছাত্রদল ও তাঁতি দলের সমস্যা নিরসনে কাজ করছে। তিনি বলেন, জেলা বিএনপিতে কোনো গ্রুপিং নেই। জেলা বিএনপি সাধারণ সম্পাদকের মধ্যে কোনো গ্রুপিং কেউ দেখাতে পারবে না এবং সংসদ সদস্য ও পার্বত্য মন্ত্রীর সঙ্গেও তাদের কোনো বিরোধ নেই বলে তিনি জানান। জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বলেন, ছাত্রদলের যে কমিটি হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি। কেন্দ্রীয় নেতাদের উচিত ছিল জেলার সঙ্গে আলোচনা করে এ কমিটি দেওয়া। রাঙামাটি জেলা তাঁতি দলের সাবেক সভাপতি আনোয়ার আজিম বলেন, কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জাল করে কেন্দ্রীয় আহ্বায়ক জেলা তাঁতি দলের কমিটি দিয়েছেন। জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদির আহমেদ বলেন, কেন্দ্রীয় আহ্বায়ক জালিয়াতি করে একটি ভুয়া কমিটি দিয়েছেন। দক্ষিণ লেবানন সীমান্তের কাছে মানারা এলাকায় হিজবুল্লাহ চালানো ড্রোন হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ রোববার এ হামলা চালানো হয়। সেনাবাহিনীর তথ্যমতে মার্চের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পর থেকে 18 জন ইসরায়েলি সেনা নিহত হল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই হামলার পর সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অবস্থানে বিমান হামলা ও গোলাবর্ষণ করছে। উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে হেজবুল্লাহ জানায়, সীমান্তে চলমান লড়াইয়ের মধ্যেই তারা দক্ষিণ লেবাননের আল তায়েবেহ শহরের একটি বাড়ির ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কৌশলগত বিশ্লেষক মার্ক ফাইফেল মনে করেন, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে ঠিক সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল। অর্থাৎ দীর্ঘ আলোচনার পরও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরেনি। ফাইফেলের মতে, ইরান চায় তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়া হোক এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হোক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প চান ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করুক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করুক এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করে দিক। তবে মার্ক ফাইফেল মনে করেন, ট্রাম্পের পক্ষে ইরানের বিরুদ্ধে পুনরায় বড় ধরনের যুদ্ধ শুরু করার সম্ভাবনা কম। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আলংকারিক অর্থে হলেও এর মাধ্যমে বড় কোনো সামরিক অভিযানে পুনরায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আপাতত টেবিল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফাইফেল আরও জানান, ট্রাম্প এখন অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উপর জোর দেবেন। নৌ অবরোধের পাশাপাশি তিনি হরমুজ প্রণালীর উপকূলে সীমিত সামরিক পদক্ষেপ নিতে পারেন। এর লক্ষ্য হতে পারে ইরানের দ্রুতগামী বোট, ড্রোন লঞ্চপ্যাড এবং ক্ষেপণাস্ত্র সাইটগুলো, যা অবরোধে থাকা জাহাজগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ট্রাম্প নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন অথবা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পাহারায় ইউরোপীয় ও এশীয় নৌবাহিনীকে যুক্ত করার চেষ্টা চালিয়ে যেতে পারেন। তবে সতর্ক করে এই বিশ্লেষক বলেন, এই সীমিত বিকল্পগুলো ছাড়া ট্রাম্পের হাতে এখন খুব বেশি হাতিয়ার বা অস্ত্র অবশিষ্ট নেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও সমরাস্ত্রের মজুদ ফুরিয়ে গেছে বলে ডেমোক্র্যাটিক সেনেটর মার্ক কেলির করা দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। সেনেটর মার্ক কেলি একজন অবসরপ্রাপ্ত নৌ ক্যাপ্টেন। সাবেক এই নৌ কর্মকর্তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে হেগসেথ লিখেছেন, ক্যাপ্টেন মার্ক কেলি আবারও হামলা চালালেন। তিনি আরও বলেন, এখন তিনি টিভিতে পেন্টাগনের একটি গোপনীয় ব্রিফিং সম্পর্কে মিথ্যা এবং বোকামিপূর্ণভাবে বকবক করছেন। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনেটর কেলি বলেন, পেন্টাগনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ গোলাবারুদ ব্যয় করে ফেলেছে।
তিনি সতর্ক করে বলেন, চীন বা অন্য কোথাও ভবিষ্যতে কোনো সংঘাত তৈরি হলে এই ঘাটতির কারণে আমেরিকা কম নিরাপদ থাকবে। কেলি আরও উল্লেখ করেন, এই মজুদ আগের অবস্থায় ফিরিয়ে নিতে কয়েক বছর সময় লেগে যাবে। তবে পেন্টাগন প্রধান হেগজেথ কেলির এই বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে বলেন, পেন্টাগনের আইনি দল এখন খতিয়ে দেখবে কেলি তার গোপনীয়তার শপথ লঙ্ঘন করেছেন কিনা।